আমি যখন নিউজটা করছি তখন আমি নিজেও অনেকটা আশ্চর্য হচ্ছি যে আমাদের দেশের পলিটিক্স আসলে কোন লেভেলে। এই প্রথমবারের মতন সোহেল তাজ, আমি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে কয়েকজন মানুষকে খুব বেশি ফলো করি তার মধ্যে সোহেল তাজ ভাই অন্যতম। মনে হয় যে তার যে আইডলিজম, তার যে অ্যাক্টিভিটিস, যদি তাকেও এখন অনেকভাবে বিব্রত করার চেষ্টা চলছে, আমি সেটারও তীব্র নিন্দা জানাই। তিনি আসলে ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আর আজকে তিনি সেই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোশ খুলে দিয়েছেন। এটা হয়তোবা তিনি এখন সেলফ ডিফেন্সে করছেন, বাট এটা আমরাও বুঝি একটা সরকার ক্ষমতায় থাকলে সেই সরকারের বিরুদ্ধে এত বড় স্পর্শকাতর ইস্যুতে কথা বলা কখনোই সোজা না। আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ডে আমাদের সাবেক প্রধান কি বলা হয় যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজের ইস্যুটা নিয়েও কিন্তু কিছুটা ভাইব্রেশন শুরু হয়েছিল। এর মাঝখানে গত ৩-৪ দিন আগে তিনি তার অফিস থেকে বাসায় ফিরছিলেন। কোনো একটা গোয়েন্দা সংস্থার একজন বা দুইজন কর্মচারী যারা আছেন তার পেছনে পেছনে অনুসরণ করছিলেন। পাশাপাশি সকল কিছু মিলিয়ে অনেকটা চাপের মধ্যে আছেন। আর এরই মাঝখানে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম মানব জমিনের কাছে দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। আর এরপর আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলবেন সেটাই হচ্ছে বড় কথা। ঘটনাটি যখন ঘটেছিল ২০০৯ সালের ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি, তখন বাংলাদেশে অবস্থান করছিলেন না সোহেল তাজ। ওই সময় তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তারপর সোহেল তাজের দিকে যখন অভিযোগের তীর উঠেছিল তখন তিনি মানব জমিনকে জানিয়েছেন পুলিশের আইজিপির সঙ্গে যোগাযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে বসে যখন টেলিভিশনে বা বাই ফোন তিনি খবরটা পেয়েছেন, সাথে সাথেই তিনি পুলিশের আইজিকে ফোন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তো তার উপরে যিনি বস ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাথে কথা বলেন। এক পর্যায়ে তিনি কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি বিষয়টা দেখতেছি। এখন এই বিষয়গুলা কোথাও না কোথাও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেই রিইনভেস্টিগেশন হতে যাচ্ছে, কারা আসলে জড়িত, কি ঘটেছিল সেই দিন বিডিআরদের মধ্যে, কিভাবে ৫৭ জন সেনা অফিসার সহ তাদের পরিবার সহ আমাদের বাংলাদেশের এত একটা প্রাণ কেন্দ্রে বসে এতগুলা ঘটনা ঘটে গেল, কেন আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় সেনাবাহিনীকে সেখানে অভিযান করার জন্য সুযোগ দেয়নি, কেন মইনুদ্দিন ছিল, তারা কেন কোনো ধরনের ভূমিকা রাখেনি, সেনাবাহিনীর অনেক অফিসারকে বরখাস্ত করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু এখানে ইস্যুটা পেঁচাইছে। তিনি বলছেন যে আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি ছিলাম আমেরিকায়, আমার মেয়ের জন্মদিনও ছিল, আর আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে সময় ছিল ব্যবধান ১১ ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় আমাকে কল করেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি গোলাগুলি মানে? তখন তিনি বলছিলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি, কি হচ্ছে এখানে? তিনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন আমরা তো আছি। এই কথা শুনে আমি বলেছিলাম পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সবাইকে ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন আমরা তো মুভিং করছি। তখন তিনি বলছেন যে প্রয়োজনে সেনাবাহিনীকেও ডাকেন। তো আমার কথা শুনে আইজি স্যার বললেন, স্যার মন্ত্রী মহোদয় সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন যে আপনার কথা আমি মানতে পারবো না, কারণ সিনিয়র এখানে আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন। তো সোলতাজ বলেন যে আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয়, যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে যে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি, ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আমি ফোন করলাম, ওনাকেও আমি একই কথা বললাম। তো প্রয়োজনে সেনাবাহিনী কল করার কথা বললাম। তখন উনি আমাকে বললেন, বাবা এটা তো আপা দেখছেন। আমি ওনাকে বললাম যে আচ্ছা আপা দেখছেন, আচ্ছা এটা বিশাল একটাই, আমি একটু শর্টকাট করে আনছি। তখন আমিও থামি নাই, আমি প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে।
আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করেন। তখন আপা আমাকে বললেন, বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। তো বলা হচ্ছে যে এই সকল কিছু দেখার পর এখন আমার কাছে তো ভাই কোনো প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এইটা একটা অন্যতম প্রধান কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। তো এই ঘটনাটার নেপথ্যে কি ছিল? তিনি বলছেন যে আমি মন্ত্রী থাকাকালীন কোনো কিছু দেখিনি, কিছুই টের পেতাম না, কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। দায়িত্ব ছাড়ার পর কি বা দেখার আছে। তো তিনি গত 15ই আগস্ট ফেসবুকে পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে, সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সকল কিছু মিলিয়ে ইনভেস্টিগেশন হতে যাচ্ছে, আর এগুলোতে যদি কারোর কানেক্টিভিটি থাকে, কাদের আছে পাবলিক বুঝতেছে, আমরাও বুঝতেছি, তারপরে এটা আন্ডার ইনভেস্টিগেশন একটা ইস্যু, কি ঘটবে। তবে আমরা মনে করি সোহেল তাজ ভাইয়ের নিরাপত্তা দেওয়া উচিত, কারণ তিনি যা বলেন সত্যিই বলেন, মোটামুটি তার কথায় মনে হয়, বা তার বিভিন্ন ভূমিকা ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখছি যে তিনি যতটুকু পারছেন। এখন দেখেন, আপনার কাছে মনে হচ্ছে ভাই এটা কেন হইল না, সেটা কেন তিনি করলেন না, তা আপনি কি করছেন? আপনার যেমন প্রাণের ভয় আছে পরিবার নিয়ে, ওই লোকটারও আছে। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে একটা জিনিস আছে, আপনি যখন দলের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যখন সরকারের বিরুদ্ধে কথা বলবেন, আপনার ভাই পুঙ্গি বাজায় দিবে, আপনি দলের লোক না বাহিরের লোক, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।